Hello students, in the previous class we have discussed about how to calculate standard electrode potential, okay, and in today's class we are going to discuss about non-standard electrode potential, okay. As I already told in the second last lecture, there are two types of potential mainly. One is the standard electrode potential, another one is the non-standard electrode potential, right? So today we are going to discuss about the non-standard electrode potential. And what is used? We used SHE, standard hydrogen electrode, in case of standard electrode potential, but in case of non-standard electrode potential we are going to use Nernst equation. Okay, what we are going to use? Nernst equation. What does it mean? Now, non-standard electrode potential is always calculated under what? Non-standard conditions, means not following the standard conditions. What were the standard condition? Temperature 298 Kelvin, pressure of the gas 1 atm, then concentration of the solution 1 molar, right? And in non-standard electrode potential, while calculating this kind of electrode potential, the conditions will be not standard, okay? That is, T is not equal to 298 Kelvin, P is not equal to 1 atm, and C is not equal to 1 molar. ঠিক আছে, এই তিনটা জিনিস, এই কন্ডিশনগুলো যেটা স্ট্যান্ডার্ডে ছিল এটা জাস্ট অপোজিট, ঠিক আছে। এখন কথা হলো কি, নন স্ট্যান্ডার্ড যখন আমি ডিসকাস করছি, এটা নেসেসারি না যে তিনটাই ইকুয়াল হবে না। যে কোনো একটাও যদি এটার মধ্যে ধরো প্রেশার, ধরো একটা আমি সেল নিলাম, ওইটার মধ্যে আমি কি দেখলাম যে প্রেশার 1 atm না, বাকি দুটো ইকুয়াল। যে কোনো একটা, এটা আমি বারেই বলছি যে নেসেসারি না যে তিনটাই ডিফারেন্ট হতে লাগবে, ঠিক আছে। যে কোনো একটাও যদি ফলো করে না তাহলে ওই এটা কি হবে, যে কোনো একটাও যদি ফলো করে না তাহলে ওইটা নন স্ট্যান্ডার্ডের আন্ডারেই আসবে, ঠিক আছে। এখন কথা হলো যে নার্স্ট ইকুয়েশনটা আমি কীরকম বের করবো, ঠিক আছে। তো সবচেয়ে আগে আমি একটা জিনিস লিখে নিই। দেখো, আমরা যে নন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলো বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলো, আমরা কোন সেলের ব্যাপারে ডিসকাস করছি? মেইনলি গ্যালভেনিক সেল, মনে আছে তো? এখান থেকে স্টার্ট হয়েছিল গ্যালভেনিক সেলের আন্ডারে যা যা আসছে আমি ওইটা পড়ছি, তাই তো। তো দেখো, এখন প্রথম কথা হলো গিয়ে একটা আমার কি হয়, গ্যালভেনিক সেল যে প্রসেসগুলি করে, এটা আমি আগে লিখেছিলাম, স্পন্টেনিয়াস প্রসেস করে। কোন টাইপের প্রসেস করে গ্যালভেনিক সেল? স্পন্টেনিয়াস প্রসেস, ঠিক আছে। স্পন্টেনিয়াস, তো নিজের থেকে করে, তার মানে নিজের থেকে হয়। তো নিজের থেকে যদি করে তার মানে সেল যেটা, এই সেলটা একটা ওয়ার্ক ডান থাকবে। নিজের থেকে যদি হচ্ছে প্রসেসটা, তার মানে কিচ্ছু না কিচ্ছু একটা ওয়ার্ক ডান তো আছে। তো এরকম লেখা যায়, দেখো, ওয়ার্ক ডান বাই দ্য সেল ইজ ইকুয়াল টু, দেখো ডাব্লিউ দিয়ে আমি ধরো ওয়ার্ক ডান দেখালাম, ডাব্লিউ ওয়ার্ক ডান, এটা তোমরা ফিজিক্সে সবাই পড়ে আসছো। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এখন এটার মানে কি? এটা হলো গিয়ে সেলে কতটুক চার্জ ফ্লো হচ্ছে। কিউ মানে সেলে কতটুক চার্জ ফ্লো হচ্ছে, এখানে লিখে দিই, চার্জ কতটুক ফ্লো হচ্ছে, এটা হলো গিয়ে কিউ। আর ভি হলো গিয়ে কতটুক ভোল্টেজ ডেভেলপ হচ্ছে, ভোল্টেজ হলো গিয়ে ভি। একটা যে সেল নিব আমি, ওই সেলে ভোল্টেজ কতটুক ডেভেলপ হচ্ছে আর চার্জ কতটুক ফ্লো হচ্ছে ওই সেলে, এই দুটোকে মাল্টিপ্লাই যদি করি তাহলে আমার কি বেরিয়ে যাবে, কতটুক ওয়ার্ক ডান হচ্ছে, কার ভায়া হোম, দ্য সেল, ঠিক আছে। তো এটা আমার একটা কি ওয়ার্ক ডানের ফর্মুলা, ঠিক আছে। এটা আমি এখানে লিখে রাখলাম। এখন দেখো আরেকটা কথা, আমি এই জিনিসটা এখন এটার ফর্মুলাটা এখানে থাকুক। এখন দেখো, ওই দিন আমি কি করেছিলাম, ড্যানিয়েল সেল, লাস্ট ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে ড্যানিয়েল সেলের একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? জিঙ্ক আর কপার, যেটার মধ্যে আমি যেটা রিপ্রেজেন্টেশন করিয়ে, যেটার ড্যানিয়েল সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স বের করেছিলাম টোটাল, ঠিক আছে। তো দেখো, ড্যানিয়েল সেলের আমি যদি অ্যানোডে দেখি, অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, তাই তো, অক্সিডেশন হয়। আর আমি রিয়াকশনটা লিখলাম, হ্যাঁ, ঠিক আছে। জিঙ্ক কি হয়, জিঙ্ক ডাইপজিটিভে চেঞ্জ হচ্ছে, আর কি দুটো ইলেকট্রন ছাড়ছে, লুজ করছে, তাই তো। এখন এইদিকে লিখছি ধরো ক্যাথোড, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে রিডাকশন হয়, আর ক্যাথোডে কি থাকে, কপার, তাই তো।
কপার থাকে, তো Cu ডাই পজিটিভ প্লাস 2 ইলেকট্রন কি করে কপারে চেঞ্জ হয়। এই দুটো রিয়াকশন, এতদিন আমরা অনেকবারই এটা লিখেছি, আমি আরেকবার লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি আমি কেমিক্যাল রিয়াকশনের টার্মসে বুঝাই, যে এই জিনিসটা মিন কি করে, এটা বুঝায় কি, ঠিক আছে, এই জিনিসটার মানে কি, দেখো 1 মোল 1 মোল জিঙ্ক রড যখন আমি ডিপ করি, 1 মোল জিঙ্ক যখন আমি ডিপ করছি, তখন আমি কি পাচ্ছি, 1 মোল জিঙ্ক ডাইপজিটিভ পাচ্ছি। কিসে পাচ্ছি, ওই যে সলিউশনে যাচ্ছে, ঠিক আছে। 1 মোল জিঙ্ক যখন করা হচ্ছে, জিঙ্ক কিসে ট্রান্সফর্ম হচ্ছে, জিঙ্ক ডাইপজিটিভে চেঞ্জ হচ্ছে, যেটা সলিউশনে যাচ্ছে। 1 মোল জিঙ্ক ডাইপজিটিভ কোথায় যাচ্ছে, সলিউশনে যাচ্ছে। আর 2 মোল কি হচ্ছে, ইলেকট্রন রিলিজ হচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, 2টা মোল ইলেকট্রন কি রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো কয়টা মোল অফ ইলেকট্রনস পার্টিসিপেট করছে, 2টা, ঠিক আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই 2 মোল, তো এইটাকেও আমি দেখো কি লিখতে পারি, যে কি বলতে পারি, 1 মোল কপার ডাইপজিটিভ যেটা সলিউশনে ছিল, ও 2 মোল ইলেকট্রন নিয়ে 1 মোল কপারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মেইন কথাটা দেখো, এটা কেন বলছি, এই যে 2 মোল রিলিজ হয়েছে, এই যে 2 মোল রিলিজ হয়েছে, এই 2 মোল ইলেকট্রনে কিন্তু যেটা রিডাকশন যার হয়, মানে ক্যাথোডে যা থাকে, এই 2 মোল ইলেকট্রনে কিন্তু ও নিয়ে নেয়, ঠিক আছে। ও যেটা ছাড়ে এতটাই ও নেয়, এইটার জন্যই আমি জাস্ট বললাম, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এই কেসে, এই ড্যানিয়েল সেলের কেসে দেখো কয়টা ইলেকট্রনস পার্টিসিপেট করছে, 2টা, ঠিক আছে, ক্লিয়ার। 2টা ইলেকট্রন পার্টিসিপেট করছে। আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম কিসের, ড্যানিয়েল সেলে কত নাম্বার অফ 2 মোল অফ ইলেকট্রনস পার্টিসিপেট করছে, 2 মোল অফ ইলেকট্রনস আর পার্টিসিপেটিং ইন ড্যানিয়েল সেল। দেখো এটার বলার মানে কি, এখন আমি একটা ডিডাকশনে আসবো, তাই আমি এই জিনিসটা বললাম, ঠিক আছে। এখন দেখো কথা হলো গিয়ে, আমি আগে কি পড়িয়েছিলাম, চার্জ অন 1 মোল ইলেকট্রন পড়িয়েছিলাম আমি একদম আগে, যে 1 মোল ইলেকট্রনের চার্জ কতটুকু থাকে, ক্লিয়ার, এটা আমি আগেই পড়িয়েছি, ঠিক আছে। এখন দেখো কত থাকে, 96500 কুলাম, সবাই জানে এটা। 1 মোল ইলেকট্রনের চার্জ কত থাকে, 96500 কুলাম। তো এখন দেখো, সাপোজ আমি ড্যানিয়েল সেলের কেসটা ধরতাম, ঠিক আছে, 1 মোলে এতটা থাকে, তো ওইখানে কয়টা ছিল, 2টা ইলেকট্রন পার্টিসিপেট করছিল, তো 2 মোল ইলেকট্রনে কত থাকবে, 2 × 96500। জাস্ট আমি এক্সাম্পলের জন্য বললাম, ঠিক আছে। 1 মোলে এতটুক চার্জ থাকে, তো 2 মোল ইন কেস অফ ড্যানিয়েল সেল, যেটা এক্সাম্পল, ওইটার কেসে কি 2 × এত হতো। এখন আমি কি করব, একটা জেনারেলাইজ দিয়ে নিব, ঠিক আছে। আমি কি করলাম, আচ্ছা আরেকটা জিনিস, এটা বোধহয় আমি আগে বলিনি, এই যে 96500 কুলাম, যে এটাকে কিন্তু 1 ফ্যারাডও বলা হয়, ফ্যারাড, FARAD, ঠিক আছে। 1 ফ্যারাড, তো 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু কত, 96500 কুলাম, ঠিক আছে, এটাকে 1 ফ্যারাডও বলা হয়। এখন দেখো আমার কথা হলো গিয়ে, যে এটা হয়ে গেল কিসের, ড্যানিয়েল সেলের জন্য আমার 2 moles of electrons were participating, that's why the total charge on 2 moles of electrons will be how much, 2 × this। এখন যদি আমার ড্যানিয়েলে তো 2টা ইলেকট্রন ছিল, এখন যদি আমার যে কোনো কিছু আমি ধরি, আর ধরে নিই একটা জেনারেলাইজড ফর্মুলা বের করার জন্য, যদি n নাম্বার অফ ইলেকট্রন, n নাম্বার অফ মোলস থাকে, তাহলে n ইলেকট্রনসের জন্য যদি, এটা তো 2টা ইলেকট্রনের ছিল, এখন n নাম্বার অফ ইলেকট্রনসের জন্য, n মোলস অফ ইলেকট্রনসের জন্য আমার কি হবে, n মোলস অফ ইলেকট্রনসের জন্য চার্জ কত হবে, n × কত, 96500, ক্লিয়ার, n × 96500 কুলাম। এটাকে আমি কি লিখতে পারি, n, আর 96500 কুলামকে আমি কি বলেছি, কি লেখা যায়, 1 ফ্যারাড, মানে NF, ঠিক আছে। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি বলছি, এটা ক্লিয়ার হলো এতটুকু। এখন দেখো আমি আগে কি পড়েছিলাম, যে এটা ফর্মুলা, ওয়ার্ক ডান, ঠিক আছে। এখন নাও আমি আগেই বলেছি যে ইফ n মোলস অফ ইলেকট্রনস পার্টিসিপেট, দেন তখন কি হয়, দেখো দ্য টোটাল চার্জ, দেখো
টোটাল চার্জ, আমার টোটাল চার্জ কত আসলো, এটা টোটাল চার্জ তো, একটার মধ্যে এতটুকু চার্জ ছিল, আর এন এর মধ্যে কয়টা চার্জ থাকবে, এটা। তো এটা আমি লিখেই দিচ্ছি, হ্যাঁ, এরকম আমি যেরকম লিখছি এরকম লিখবেন। নাও ইফ n moles of electrons participate, তাহলে দেখো then total charge is equal to কত হবে, টোটাল চার্জ কত, n into f, টোটাল চার্জ এতটুকু হলো, n নাম্বার অফ মোলস আর 1 ফ্যারাডে 96500 কুলাম, ঠিক আছে। এটা টোটাল চার্জটা কি, কিউ, তো টোটাল চার্জ মানে কি কিউ, তাই তো। আর দেখো ভি মানে যে ভোল্টেজ, ভোল্টেজটা যেটা, ভোল্টেজকে আমি কি বলতে পারি, ই সেল, তাই তো, ই সেল, টোটাল কমপ্লিট সেলে পোটেনশিয়াল কত, এটা মানেই তো ভোল্টেজ, তাই না। এখন দেখো ডাইরেক্ট, তার মানে এই যে ফর্মুলা ছিল এটার থেকে এখন আমি কি লিখতে পারি, ওয়ার্ক ডান বাই দ্য সেল, ওয়ার্ক ডান বাই দ্য সেল আমি যদি লিখি তাহলে আমি কি লিখবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ এর জায়গায় কি বসাবো, এন ইন্টু এফ হয়ে গেল, আর ভোল্টেজ ইন্টু ভোল্টেজ ছিল এখানে, ভোল্টেজের জায়গায় আমার কি, ই সেল, ঠিক আছে। খুব বেশি ইম্পর্টেন্ট এই ফর্মুলা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই সেল ইজ ইকুয়াল টু এন ইন্টু এফ ইন্টু কি, ই সেল, ঠিক আছে। এন হলো গিয়ে নাম্বার অফ মোলস, এফ হলো গিয়ে 1 ফ্যারাড, আর ই সেল হলো গিয়ে ভোল্টেজ, ঠিক আছে, কিসের, সেলে। তো এটা হলো গিয়ে ফর্মুলা ফর ওয়ার্ক ডান বাই দ্য সেল। এখন দেখো এতটুকু হলো আমি জানলাম। এখন আমরা সবাই একটা জিনিস, আমি গিবস ফ্রি এনার্জি একবার টার্ম ইউজ করেছি, আর তোমরা মেবি ক্লাস 11-এ গিবস ফ্রি এনার্জির কনসেপ্টটা অলরেডি জানো, হ্যাঁ। মানে গিবস ফ্রি এনার্জি মানে কি, যেই এনার্জি সিস্টেমের কাছে কাছে থাকে, ঠিক আছে, কি করতে, কাজ করতে একটা সিস্টেমে কাজ করতে যেই এনার্জিটা মানে থাকে সিস্টেমের কাছে, ওইটাকেই গিবস ফ্রি এনার্জি বলা হয়, ঠিক আছে। এখন দেখো যদি সিস্টেমটা কাজ করছে, আমি মুখে মুখেই বলছি, লিখে নেবে, ধরো ইফ দ্য সিস্টেম ওয়ার্কস, তাহলে কি হবে, যদি সিস্টেম কাজ করছে তাহলে এনার্জি কি ডাউন হবে, তো একটা জিনিস যদি কাজ করে তাহলে একটা, তুমি যদি আজকে তোমরা যদি খুব কিছুতে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, কাজ করছো, তোমাদের এনার্জি বাড়বে না কমবে, কমবে তো। তার মানে দেখো আমি সিম্পলি বলছি, ইফ দ্য সিস্টেম ওয়ার্কস দেন ইটস এনার্জি উইল বি ডাউন। একটা সিস্টেম যদি কাজ করে, ওয়ার্ক ডান যদি করে, ঠিক আছে, তাহলে ওর কি হবে, এনার্জি কি হবে, গিবস ফ্রি এনার্জি ডাউন, ডাউন মানে কমবে, এই জন্য আমি মাইনাস সাইন লাগালাম, ঠিক আছে। এটা দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জিনিসটা যে বুঝে গেছে অনেক কিছু ক্লিয়ার, কারণ এইটাই বেস ধরে আমি নার্স ইকুয়েশন কিন্তু ডিরাইভ করব, ঠিক আছে। আমি আরেকবার বলছি, গিবস ফ্রি এনার্জি ইজ দ্যাট এনার্জি, এমন একটা এনার্জি যেটা সিস্টেমের কাছে থাকে, কিসে, কেন, যেটা দিয়ে ও কাজ করে, ঠিক আছে। এখন দেখো এটা হয়ে গেল আমার কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস জি। এখন দেখো ডাব্লিউ আমি কি বের করেছিলাম, এটা ডাব্লিউর ভ্যালু কত ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু দিস, ইকুয়াল টু কি লেখা যায়, এন এফ ই সেল, এটা তো ক্লিয়ার, ঠিক আছে, এটা তো জানি আমরা। এখন দেখো, এখন এটার থেকে কি লেখা যায়, ডেল্টা জি এর ভ্যালু কি হবে বলো তো, ডেল্টা জি ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এত, এখন ডেল্টা জি কত হবে, এটার আগে যদি মাইনাস লাগিয়ে দিই তাইলেই হয়ে গেল, একদম সিম্পল, মাইনাস এন এফ ই সেল, ঠিক আছে। এইটা হলো গিয়ে গিবস ফ্রি এনার্জির কি ফর্মুলা, যেটা ম্যাক্সিমাম কেসে কি হবে, আমার অ্যাপ্লাই হবে নিউমারিক্যালসে, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস, এইটা হয়ে গেল, আমি আরেকটা ফর্মুলা লেখাচ্ছি, যদি এই ভ্যালুটা, এই যে ফর্মুলাটা আছে, এটা দিয়ে কিন্তু আমি স্ট্যান্ডার্ডের জন্য বের করতে লাগে, এটার জন্য আমি বের করতে পারবো। দেখো স্ট্যান্ডার্ড মানে কি, নট লাগিয়ে দিলেই স্ট্যান্ডার্ড, তো ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট সেল, দেখো সব স্ট্যান্ডার্ডে, এটা আরেকটা ফর্মুলা, ঠিক আছে। এখন দেখে নাও, এটা হয়ে গেল, এই দুটো ফর্মুলা ডিরাইভ হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো আমি ব্র্যাকেটে এখানে সব কিছু লিখছি যে কোনটা কি মানে,
দেখো সবচেয়ে আগে হলো গিয়ে ডেল্টা জি কি বোঝায়। ডেল্টা জি হলো গিয়ে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। এই ডেল মানে কি চেঞ্জ, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ইন কি নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। কি কন্ডিশনে? নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে। এইটা যেটার মধ্যে নট নাই, নটটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড, আর যেটার মধ্যে নট নেই এটা হলো গিয়ে নন স্ট্যান্ডার্ড। এই নন স্ট্যান্ডার্ড কন্ডিশনস, ঠিক আছে। এখন এটা হয়ে গেল ডেল্টা জি। ওকে, এখন ডেল্টা জি নট কি? দেখো সেম, আমি আরেকবার লিখাচ্ছি না, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ইন, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ এরকম সেম লিখবে ইন কি স্ট্যান্ডার্ড কন্ডিশনস, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কন্ডিশনসে কি যেটা গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, এটাকে কি দিয়ে বোঝানো হয়েছে? ডেল্টা জি নট দিয়ে। ওকে, এখন এন কি? এন মানে কি? এন মানে কি নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস, নাম্বার অফ মোলস অফ কি ইলেকট্রনস, ঠিক আছে। এটা আমার এন এর ভ্যালু আসলো। আমি ডেল্টা জি নটও বললাম। আচ্ছা, আরেকটা জিনিস, ই নট সেল। ই নট সেলের ভ্যালু কি? আমরা তো স্ট্যান্ডার্ড ওয়েতে এখন শিখে নিয়েছি, এটা তো খুবই ইজি ছিল। ই নট সেল বের করার কি ফর্মুলা? ই নট আর পি রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এট ক্যাথোড মাইনাস স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এট কি অ্যানোড। এটা দিয়ে আমার কি বেরিয়ে গেল? এটা দিয়ে আমার কি বেরোবে? ই নট সেল মানে এটার ভ্যালু। দেখো স্ট্যান্ডার্ডটা বের করা তো খুব ইজি। স্ট্যান্ডার্ডে তো আমি ই নট সেলের ভ্যালু জানি, তাই তো। স্ট্যান্ডার্ডে আমি কি জানি? ই নট সেলের ভ্যালু জানি, তাই আমার ইজিলি বেরিয়ে গেল। এখন কথা হলো কি, এই যে নন স্ট্যান্ডার্ডের জন্য, নন স্ট্যান্ডার্ডের জন্য আমার কি বের করতে লাগবে? ই সেলটা কিরকম বেরোয়। আমি ই নট সেল বের করা কিন্তু শিখে নিয়েছি লাস্ট ক্লাসে। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কিরকম ক্যালকুলেট করতে লাগে একটা সেলের জন্য, এটা আমি অলরেডি শিখে নিয়েছি। কিন্তু এখন আমরা এই ক্লাসে কি কথা বলবো? মেনলি ই সেল। মানে কি? মানে নন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, যেটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে দেখা যায়, ঠিক আছে। এখন দেখো এটার জন্য আমি কি করব? ডিরাইভেশন অফ কি নার্স্ট ইকুয়েশন, ঠিক আছে। আমার ই সেল, আমার পারপাস কি? টু ক্যালকুলেট ই সেল। মানে ই সেল কোনটা? নন স্ট্যান্ডার্ড যেটা, এটা, ঠিক আছে। তো টপিক দিয়ে দাও নার্স্ট ইকুয়েশন, নার্স্ট ইকুয়েশন, ঠিক আছে। ডিরাইভেশন যেটা আর কি, ডিরাইভেশন পার্ট কিরকম ডিরাইভ করবো এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। ডিরাইভেশন। তো এখন দেখো সবচেয়ে আগে থার্মোডাইনামিক্স কিন্তু সবার পড়া ক্লাস 11-এ। থার্মোডাইনামিক্সে খুব ইম্পর্টেন্ট, ওইখানে আমি ডাইরেক্ট কিন্তু একটা রিলেশন লিখছি, এটা সবাই নোন হবে, ঠিক আছে। এই রিলেশন মানে আমি যেটা লিখছি এটা সবাই অলরেডি জানা। তো দেখো ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কিউ, ঠিক আছে। এটা কিন্তু সবার জানা, এটা অলরেডি থার্মোডাইনামিক্সে পড়াই, ঠিক আছে। এটা আমি থার্মোডাইনামিক্স থেকেই কিন্তু এখানে ইউজ করছি, যাতে আমার ডিরাইভেশনটা কিসের? নার্স্ট ইকুয়েশনের ডিরাইভেশনটা হয়ে যাও, ঠিক আছে। তো দেখো এখানে সবচেয়ে আগে হলো কি ডেল্টা জি, আমি আগেই ডিসকাস করলাম ডেল্টা জি কি গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ইন কিসের? নন স্ট্যান্ডার্ড কন্ডিশনস, ঠিক আছে। আর ডেল্টা জি নট কি গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ইন স্ট্যান্ডার্ড কন্ডিশনস, ঠিক আছে। এখন কথা হলো গিয়ে আর মানে কি? আর সবাই জানে, আর কি? গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট, হ্যাঁ, যেটার ভ্যালু আমরা 8.314 জুল পার মোল কেলভিন। এটা কিন্তু নিউমারিক্যালসে খুব বেশি ইম্পর্টেন্ট, তাই ভ্যালুটা জেনে নেওয়া ভালো। এই ইউনিটের জন্য ভ্যালু কি? 8.314। এখন টি কি? এখানে টেম্পারেচার, টেম্পারেচার ইন কেলভিন, হ্যাঁ, টেম্পারেচারটা আমরা কেলভিনে দেখব। আর লাস্টে এই যে কিউ, কিউ হলো গিয়ে রিয়াকশন কোফিশিয়েন্ট, রিয়াকশন কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট। এটা হলো। এখন কথা হলো গিয়ে এলএন, এটা তো সবাই জানো তোমরা। এটা কি? এলএন মানে কি? ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ, তো লগ বেস ই, তাই তো। আর আরেকটা জিনিসও তোমরা সবাই জানো যে লগ বেস ই কে আমার যদি লগ বেস 10-এ কনভার্ট করতে লাগে, কারণ কনভার্ট করার মেইন ইয়েটা কি?
মানে উদ্দেশ্যটা কি, কারণ লগ বেস 10-এ ক্যালকুলেশন ইজি, তাই তো লগ বেস কে যদি আমার লগ বেস 10-এ কনভার্ট করতে লাগে আমি 303 দিয়ে কি করি, মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, আমার এইটা খুব ইম্পর্টেন্ট, এটা অলরেডি তোমরা জানোই ম্যাথসে, যারা ম্যাথসে ওরা সবাই জানবে যে লগ বেস ই ইজ ইকুয়াল টু 2.303। যদি যে কোনো জিনিস একটা লগ বেস ইতে থাকে আমি ওইটাকে লগ বেস 10-এ কনভার্ট করতে পারবো, তাই তো এটা হয়ে গেল। ঠিক আছে, এখন আসো এদিকে, এখানে কি মিন করে আমি ডেল্টা জি আর ডেল্টা জি নট লিখালাম না, কারণ অলরেডি আমি একটু আগেই বলেছি এটার মানে কি। ঠিক আছে, এখন দেখো ডেল্টা জির ভ্যালু আমি একটু আগে কি পেয়েছি, জাস্ট আগে -NFE সেল পেয়েছিলাম তো, জাস্ট আগের দুটো ফর্মুলা দেখে নেবে। আর ডেল্টা জি নট কি পেয়েছিলাম, -NFE নট সেল, তাই তো একটা ই সেল একটা ই নট সেল। আর এখানে আমার সাথে এখন কি আছে, RTLNQ, এটা আমি লিখলাম। এখন আমি সবটাকে কি করব, -F দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, আমি প্রত্যেকটা ইসেকে -F দিয়ে ডিভাইড করব, কি দিয়ে, -NF দিয়ে, -NF দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, তো দেখো আমার কাছে কি আসছে, মাইনাস কাটা গেল, NF কাটলো, এটাও মাইনাস কাটা গেল, NF কেটে গেল। ঠিক আছে, এখন আমি এটাকে কি লিখতে পারি, দেখো এটাই কিন্তু আমার নার্স ইকুয়েশন এসে যাচ্ছে। এখন দেখো ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, এতটুকু আসলো। এখন মাইনাস তো উপরে তো প্লাস, এটা তো মাইনাস হয়ে যাবে, তাই তো -RT/NF LNQ। ঠিক আছে, এটাই আমার নার্স ইকুয়েশন। দেখো থার্মোডাইনামিক্সের কনসেপ্ট থাকলে কিচ্ছুই আর লাগবে না, ডাইরেক্ট আমি দুই ইয়েতেই খালি নার্স ইকুয়েশন ডিরাইভ করে নিলাম। কি এটাকেই নার্স ইকুয়েশন বলা হয়। নার্স ইকুয়েশন কিসে ইউজ হয়, নন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালকুলেশনের জন্য নার্স ইকুয়েশন লাগে। আর আমার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যখন আমি বের করেছিলাম তখন আমার কি লেগেছিল, SH এর ইউজ হয়েছিল, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ঠিক আছে, দেখো এটাই হলো গিয়ে আমার কি ডিরাইভ করে নিলাম আমি, এইটাকেই আমি কি বলি, নার্স ইকুয়েশন। এখন দেখো একটা কথা, নর্মালি আমরা যখন দেখি, যখন ক্যালকুলেশন পার্টে নিউমারিক্যালের জন্য বেশিরভাগ কোয়েশ্চেন আসে, ওইগুলো ধরো ফর এক্সাম্পল, হ্যাঁ এতটুকু তো আমি দেখে নিলাম। এখন ধরো ধরো টেম্পারেচার ধরো 298 দেওয়া, টেম্পারেচার 298 অনেক কেসেসেই দেওয়া থাকে, কেন জানো, কারণ এটা হলো কি আমাদের রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো ম্যাক্সিমাম যেটা হয় যে আমি রিয়াকশন ক্যারি করি, এটা আমি রুম টেম্পারেচারেই করি। ঠিক আছে, তো অনেক কোয়েশ্চেনে দেখা যায় এই জিনিসটা। হ্যাঁ, সাপোজ যদি কোয়েশ্চেনে থাকে টেম্পারেচার 298 দেওয়া, তাহলে আমি একটা ইজি মেথড বলছি, যেটা চট করে কি হবে, সলভ হয়ে যাবে, কারণ ভ্যালুটা খুবই আমি একদম ব্রিফলি ইকুয়েশনটা লিখবো। ঠিক আছে, তো দেখো ধরো ইন কেস কোয়েশ্চেনে দেওয়া টেম্পারেচার 298 কেলভিন। ঠিক আছে, আর এদিকে আমি কি জানি, এলএনকে কি লেখা যায়, লগ বেস ই, ন্যাচারাল লগ, তো লগ বেস ই তো আমি আগেই তো বললাম। আর এটা মানে কি 2.303 কি লগ বেস কত 10, এটা তো আমার জানা। তো দেখো জাস্ট আমি সিম্পলিফাই করছি। হ্যাঁ, যদি কন্ডিশনটা কি, যদি ধরো কোয়েশ্চেনে 298 টেম্পারেচার দেওয়া, তখনই কিন্তু এটা অ্যাপ্লাই হবে, আমি এটাই বারে বলছি। হ্যাঁ, যে সিম্পলিফিকেশনের জন্য আমি বলছি, কারণ ম্যাক্সিমাম কেসে কি হয়, টেম্পারেচার 298ই দেওয়া থাকে। এখন দেখো এই জিনিসটাকে আমি সিম্পলিফাই করবো, এই যে ই সেল ইজ ইকুয়াল টু কি, ই নট সেল হলো, এইটা মাইনাস, দেখো আমি সিম্পলিফিকেশন করবো তো আমি ভ্যালুগুলি বসাবো। এখন দেখো ভ্যালুগুলি বসাবো, যে আমি সবচেয়ে আগে আর এর ভ্যালু বসালাম 8.314 বলেছিলাম তো। এখন আমার টেম্পারেচার আমি কত কনসিডার করেছি, 298। ঠিক আছে, এটা আমি বসালাম। এখন দেখো নিচে কে এর মতনই রেখে দিই। আর এফ এর ভ্যালু আমি কি জানি, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 96500, এটা তো আমার জানা, এতটুকু জানা। এখন ওই যে এলএন, যে ন্যাচারাল লগের জায়গায় আমি কি লিখবো, এখন 2.303 কি লগ বেস 10 লিখবো, ইন্টু কি কিউ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, মানে আমি জাস্ট কিউ থাকলো, ন্যাচারাল লগের জায়গায় আমি লগ বেস 10 জিনিসটা লিখলাম। ঠিক আছে, 2.303 লগ বেস 10। এখন দেখো
একটা জিনিস, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস এই জিনিসটা, এই যে এখান থেকে নিয়ে এতটুক, তোমরা নিজেও কিন্তু ক্যালকুলেট করে দেখবে, আমি জাস্ট বলছি বলে না, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করে দেখবে। এই যে এই পুরোটা 8.314 ইন্টু 298 ইন্টু 2.303 ডিভাইডেড বাই 96500, এটার ভ্যালু আসবে 0.059। ঠিক আছে, এটার ভ্যালু এত আসবে। আর নিচে কি আছে, নিচে কি ছুটে গেল, এন ছুটলো তো, আর এদিকে কি আছে, লগ বেস 10 কিউ। দেখো কতটুক সিম্পল হয়ে গেল। এই যে এইটা, এই কন্ডিশনটা কখন, যখন আমার টেম্পারেচার 298 কেলভিন হবে, তখন কিন্তু যদি ধরো আজকে তুমি একটা নিউমারিক্যাল প্রবলেম পেলে, ঠিক আছে, আমি পরে তো ডিসকাস করবোই, ধরো নিউমারিক্যাল প্রবলেমটা পেলে আর নিউমারিক্যালে লেখাই আছে যে টেম্পারেচার কত 298 কেলভিন, তখন কিন্তু তোমার আর এইটা ইউজ করতে লাগবে না, কারণ দেখো আলাদা আলাদা করে তুমি ভ্যালুস বসাবে, আবার বের করবে। 298 যখনই দেখবে এইটা ইউজ করবে। দেখো ডাইরেক্ট তোমার তাহলে কি হবে, ই নট সেলের ভ্যালু বসাও আর কিউ এর ভ্যালু বসাও, তোমার ই সেল বেরিয়ে গেল। ঠিক আছে, এখন যদি তুমি এই ফর্মুলাতে আবার আর দাও, আর দিলে, টি দিলে, এফ এর ভ্যালু দিলে, এন দিলে, অনেক জিনিসটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই তো। অনলি অ্যান্ড ইফ যদি টেম্পারেচারের ভ্যালু 298, সি আই এম টেলিং ইউ এগেইন অ্যান্ড এগেইন যাতে মিস্টেক না হয়, only and if temperature is 25 degrees Celsius, that is 298 Kelvin, then only you people can apply this formula. সিম্পলিফাই করে একদম শর্টে, ই সেল ইজ ইকুয়াল টু ই নট, জাস্ট ধরো একটা কোয়েশ্চেন দেওয়া হলো, রিয়াকশন কোফিশিয়েন্টের ভ্যালু দেওয়া অ্যান্ড নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনসের ভ্যালু দেওয়া অ্যান্ড ই নট সেলও তোমাদেরকে দেওয়া, তো ই সেল ক্যালকুলেট করতে লাগে, আর টেম্পারেচার ইজ 298 কেলভিন, তাহলে ডিরেক্টলি এই ফর্মুলায় যদি বসাও তাহলেই হয়ে গেল। ঠিক আছে, সবচেয়ে বেশি কিন্তু ইউজ করা হয়, মোস্টলি ইউজড, হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ফর্মুলা, কারণ অনেক নিউমারিক্যাল আসে এটার উপরে। ঠিক আছে, আর দ্য বেস্ট পার্ট অ্যাবাউট নার্সড ইকুয়েশন, এটাও নার্সড ইকুয়েশন, তো নার্সড ইকুয়েশন কেস অফ কি, when temperature is কি 298 Kelvin, ওকে, এটা ডেরাইভেশন অফ নার্সড ইকুয়েশন, সি এভরিথিং ইজ ডান, ওকে। নার্সড ইকুয়েশনের ব্যাপারে যত কিছু ছিল সব কিছু হয়ে গেছে, কনসেপ্ট অ্যান্ড এভরিথিং, ডেরাইভেশন, সিম্পলিফিকেশন অফ দ্য ইকুয়েশন। এখন নেক্সটে আমরা অ্যাপ্লাই করা শিখবো যে কীরকম, হাউ বাই ইউজিং নার্সড ইকুয়েশন উই ক্যান ফাইন্ড আউট দ্য ই সেল, রাইট, যেরকম আমরা স্ট্যান্ডার্ডের জন্য করেছিলাম, এখানেও সেম প্রসিজার। তো নার্সড ইকুয়েশনের আরেকটা স্পেশালিটি আছে যে হাফ সেল বলো, ফুল সেল বলো, ঠিক আছে, কি হয়, নার্স ইকুয়েশন কিন্তু নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, মাইন্ড ইট, হ্যাঁ, নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে একটা নার্সড ইকুয়েশন ইউজ করে আমি হাফ সেল এবং ফুল সেল দুইটার জন্যই কিন্তু কি ইএমএফ ক্যালকুলেশনের জন্য নার্সড ইকুয়েশনকে ইউজ করতে পারি, বোথ হাফ সেল অ্যান্ড ফুল সেল। ঠিক আছে, হাফ সেলের জন্য আর ফুল সেলের জন্য আমরা নার্সড ইকুয়েশন ইউজ করতে পারি, দুটোর জন্য। তো আমি নেক্সট এটা ক্লাসে এগুলো ডিসকাস করব যে নার্সড ইকুয়েশনকে আমি হাফ সেলে কীরকম অ্যাপ্লাই করব আর নার্সড ইকুয়েশনকে আমি ফুল সেলে কীরকম অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই থাকলো। কি বললাম আমরা আজকে, মেইনলি নন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কীরকম ক্যালকুলেট করার জন্য নার্সড ইকুয়েশনটা কী হয়, কীরকম ডিরাইভেশন কীরকম, আমি ফর্মুলা বের করলাম, ই সেল বের করার জন্য আমার কি করতে হবে যদি এটা স্ট্যান্ডার্ড না হয়, নন স্ট্যান্ডার্ড কন্ডিশন হয়। ঠিক আছে, তো এভরিথিং হ্যাজ বিন ডিসকাসড in our upcoming class. We'll discuss about how we can apply or how we can calculate the non-standard electrode potential in case of any half cell or full cell, okay, using what? Nausselt equation. Okay, for today we will end up here. Thank you.